ইরানের পবিত্র নগরী কোমে আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় জানাজা ও শোক সমাবেশে লাখো মানুষ। কাল নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের সফরের মধ্যেই সিরিয়ার দামেস্কে ভয়াবহ বিস্ফোরণ, ব্যাপক হতাহতের আশঙ্কা। পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যায় মূল অভিযুক্ত আনন্দ সর্দার গ্রেপ্তার, আরেকটি মরদেহ উদ্ধার নিয়ে নতুন রহস্য। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সঙ্গে আছি আমি রোকসানা রিমি। ইরানের কোমে খামেনির দ্বিতীয় জানাজা ও শোক সমাবেশে যোগ দিয়েছে লাখো মানুষ। সকালে কোমের জামকারান মসজিদে প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষ হয়। জানাজা পড়ান ইরানের সংবিধানের বিশেষজ্ঞ ও দার্শনিক আয়াতুল্লাহ জাওয়াদি আমলি। সেখান থেকে হজরত মাসুমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাজারে নেওয়া হচ্ছে তার কফিন। কাল বুধবার ইরাকের কারবালা ও নাজাফ শহরে আরেক দফা জানাজার পর জন্মস্থান মাশহাদে নেওয়া হবে খামেনির মরদেহ। ইরানের পবিত্র শহর কোম প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের বিদায় জানাতে কোমে জড়ো হয়েছেন লাখো মানুষ। মধ্যরাত থেকেই কোমের জামকারান মসজিদে জমায়েত হতে শুরু করেন বাসিন্দারা। রাতভর দোয়া দুরুদ পড়েন তারা। সকালে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ পড়ান ইরানের সংবিধানের পর্যালোচনা পরিষদের সাবেক সদস্য ও দার্শনিক আয়াতুল্লাহ জাওয়াদি আমলি। নামাজ পড়াতে গিয়ে কেঁদে ফেলেন আমলি। হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর ছেলেও উপস্থিত ছিলেন জানাজায়। জামকারান মসজিদে জানাজা শেষে মরদেহ হজরত মাসুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা। বুধবার খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকে। কারবালা ও নাজাফে অনুষ্ঠিত হবে আলাদা আলাদা জানাজা। খামেনির কফিনকে বরণ করে নিতে প্রস্তুত নাজাফ ও কারবালা। নগরীতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে, যাতে খামেনিকে প্রথম আরবাইনি যাত্রী হিসেবে অভিহিত করা হচ্ছে। আরবি এই শব্দের অর্থ 40। ইমাম হুসাইনের মৃত্যুদিনের 40 দিন পর শিয়া মুসলিমরা যে শোক পালন করেন তাকে বলা হয় আরবাইন। আরবাইনি মূলত ধর্মীয় প্রতীকী উপাধি। এর মাধ্যমে খামেনিকে কারবালার আদর্শ ও ইমাম হুসাইনের ত্যাগের পথের অনুসারী হিসেবে বিশেষ মর্যাদা সম্পন্ন যাত্রী বলে বোঝানো হচ্ছে। 1979 সালে সাদ্দাম হোসেন বহিষ্কারের আগ পর্যন্ত ইরাকের নাজাফে প্রায় 1 যুগ নির্বাসিত জীবন কাটিয়েছেন খামেনি। ইরাকে জানাজার পর বৃহস্পতিবার নিজ জন্মস্থান মাশহাদে দাফন করা হবে খামেনিকে। ইফাতিরা, স্টার নিউজ। ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজকীয় বিদায় কেবল একটি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়, এটি শিয়া মুসলিমদের ইতিহাস, ধর্মীয় কর্তৃত্ব ও ইরানের আদর্শিক অবস্থানকে তুলে ধরার এক প্রতীকী যাত্রা। ইরানের কোম থেকে ইরাকের নাজাফ ও কারবালা হয়ে শেষ পর্যন্ত মাশহাদ, প্রতিটি গন্তব্যই গভীর ধর্মীয় ও রাজনৈতিক বার্তা বহন করছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে শুরু হওয়া আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রার প্রথম গন্তব্যস্থান কোম শহর। ইরানের শিয়া ধর্মীয় শিক্ষার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত কোম 1979 সালের ইসলামী বিপ্লবের আগে থেকেই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পক্ষে বড় আন্দোলন গড়ে উঠেছিল, আর সেই আন্দোলনেরও অন্যতম সংগঠক ছিলেন আলী খামেনি। তাই কোমে খামেনির মরদেহ নিয়ে শোক সভাকে দেখা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের বিপ্লবী উত্তরাধিকারের প্রতীক হিসেবে। শুধু ইরানেই নয়, কোম থেকে মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফে। হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শহর শিয়া ইসলামের অন্যতম পবিত্র স্থান এবং বিশ্বের গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় শিক্ষা কেন্দ্র। নাজাফকে গোটা শিয়া বিশ্বের ধর্মীয় কর্তৃত্বের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। তাই এই শহরে আনুষ্ঠানিকতা পালন খামেনিকে আন্তর্জাতিক শিয়া নেতৃত্বের ধারাবাহিকতার সঙ্গে যুক্ত করার একটি বার্তা হিসেবেও দেখা হচ্ছে।
নাজাফ থেকে যাত্রা যাবে কারবালায়। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের স্মৃতি বিজড়িত এই শহর শিয়া ইসলামের আত্মত্যাগ, ধৈর্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী প্রতীক। বিশ্লেষকরা বলছেন, কারবালায় শোকযাত্রার আনুষ্ঠানিকতা খামেনির জীবদ্দশায় উচ্চারিত প্রতিরোধ ও ত্যাগের আদর্শের সঙ্গে তার স্মৃতিকে যুক্ত করছে। সবশেষে মরদেহ ফিরিয়ে নেওয়া হবে ইরানের মাশহাদে। ইমাম রেজা আলাইহি ওয়াসাল্লামের মাজার সংলগ্ন এই শহর ইরানের সবচেয়ে বড় তীর্থস্থান। একই সঙ্গে এটি খামেনির জন্মশহরও। ফলে এখানে দাফন তার ব্যক্তিগত জীবন, ধর্মীয় পরিচয় এবং জাতীয় নেতৃত্ব, এই তিনটিকেই এক সুতোয় গেঁথে দেয়। বিশ্লেষকদের মতে কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ এই চার নিয়ে শোকযাত্রার এমন একটি প্রতীকী রুট করা হয়েছে যা ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক ভিত্তি, শিয়া ধর্মীয় কর্তৃত্ব এবং সীমান্তের বাইরে বিস্তৃত শিয়া পরিচয়ের বার্তা তুলে ধরে। একই সঙ্গে এটি ইরানের আঞ্চলিক মিত্রগোষ্ঠী বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের প্রতিও রাজনৈতিক সংহতির ইঙ্গিত বহন করে। ইফফাতিরা, স্টার নিউজ। খামেনির জন্য তেহরানের রাজপথে কোটি মানুষের শোকযাত্রা পশ্চিমা বিশ্বে এক নতুন বিস্ময়ের জন্ম দিয়েছে। কদিন আগেও যে ইরান তীব্র গণ অভ্যুত্থানের মুখে পড়েছে, যে গণ অসন্তোষকে পুঁজি করে দেশটির ক্ষমতার বদল চেয়েছিল পশ্চিমা বিশ্ব, সেই দেশের কোটি মানুষ এখন পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এমন বাস্তবতায় আলোচনার টেবিলও যেন এক নতুন ইরানকে মোকাবেলা করছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে কোটি মানুষের দখলে এখন তেহরানের রাজপথ। পশ্চিমা বিশ্বে এই দৃশ্য জন্ম দিয়েছে এক নতুন বিস্ময়ের। খামেনি বিরোধীরা লক্ষ্য করছেন, কদিন আগেও যারা সরকার পতনের দাবিতে এই রাজপথে ছিল, তারা এখন স্লোগান দিচ্ছে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ছিল তাদের একদিনের হামলাতেই ইরানের ক্ষমতার কেন্দ্র বদলে যাবে। 28 ফেব্রুয়ারির সেই হামলা ও টানা 90 দিনের যুদ্ধে ইরানের শাসন বদলায়নি, বরং বদলে গেছে একটি অধ্যায়। ইরানের এই নতুন অধ্যায় মার্কিন ইসরায়েল ও তার মিত্রদের জন্য কেবল হতাশাই নিয়ে এসেছে, কারণ আজকের ইরান আরও বেশি শক্তিশালী। ট্রাম্প যাকে রেজিম চেঞ্জ হিসেবে দেখছেন, সেটি শেষ পর্যন্ত ইরানকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে। ইরানের ক্ষমতা এখন সেই নতুন প্রজন্মের হাতে, যারা একদিকে যেমন যুদ্ধ পরিচালনা করছে, অন্যদিকে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত সিদ্ধান্ত নিতে জানে, প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও দ্বিধা করে না। সাম্প্রতিক যুদ্ধ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। মার্কিন সামরিক ঘাঁটি তাদের জন্য হুমকির কারণও হতে পারে। এই কারণেই উপসাগরীয় দেশগুলো এখন ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এই তালিকায় আছে সৌদি আরবও। এমন বাস্তবতায় আলোচনার টেবিলেও যেন এক নতুন ইরানকে দেখছে বিশ্ব। ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন কঠিন হলেও এটি সম্ভব। আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং প্রতিরোধ ফ্রন্টের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত করতেই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় জোর দিয়েছিল। সেই ধারা চুক্তিতে যুক্ত হয়েছে। এটি বাস্তবায়ন করা কঠিন, তবে সম্ভব। আগামী 11 জুলাই পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনার কথা রয়েছে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। খামেনির জানাজা ও দফনের মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হলো বাগযুদ্ধ। ইরানকে দ্রুত চুক্তি করার তাগিদ দিলেন ট্রাম্প, ফের হামলার হুমকি দিয়ে বললেন চুক্তি না করলে যুক্তরাষ্ট্র তার কাজ শেষ করবে। প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হুমকি অব্যাহত থাকলে কোনো চুক্তি করবে না তেহরান। দেখুন, তেলের দাম এখন ইরানের সামরিক অভিযান পূর্ববর্তী সময়ের চেয়েও কম। আমরা কিছু ছাড় আদায় করেছি। এখন তেহরানের সেই অঙ্গীকার মেনে চলতে হবে। তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আমি শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছি না। দেখুন, আমরা যে কোনোভাবেই জিতব। আমরা হয় একটি চুক্তি করব, নয়তো কাজটা শেষ করব। আর কাজটা শেষ করা
কঠিন হবে না। আমরা 1 ঘন্টার মধ্যে ইরানের সেতুগুলো ভেঙে ফেলতে পারি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে পারি, ধ্বংস করতে পারি ইরানের মহামূল্যবান আধুনিক প্ল্যান্টগুলো। লাখ লাখ গর্বিত ইরানি আয়াতুল্লাহ খামেনি ও তার কীর্তিকে সম্মান জানাতে ঐক্যবদ্ধভাবে সমাবেশ করেছে। কোনো হুমকিতেই তারা বা আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বিচলিত নয়। সমঝোতা স্মারকের 13 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে, হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না। আপনার নিজের স্বাক্ষরকে সম্মান জানান। সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দামেস্কে সফরের মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। জেরুজালেমের পোস্টের দাবি, ম্যাক্রনের জন্য নির্ধারিত হোটেলের পাশে একটি গাড়িতে পেতে রাখা ডিভাইসে বিস্ফোরণ হয়। তবে তার আগেই ম্যাক্রন ওই এলাকা ত্যাগ করেন। বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওতে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এছাড়া সিরিয়ার পর্যটন মন্ত্রণালয়ের কাছে আরও একটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করা হলেও এখন পর্যন্ত কোনো সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ঘটনার পরপরই আশেপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণ কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার তদন্ত চলছে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত মূল আসামি আনন্দ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির ময়নাতদন্তে জীবিত অবস্থাতেই তাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়ার তথ্য সামনে এসেছে। এদিকে একই পুকুর থেকে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে। বিকেলে বারুইপুর পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদেরকে বের করা হচ্ছে মেডিকেলের জন্য। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যায় জড়িত মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেপ্তার করেছে এসটিএফ ও এসওজির যৌথ দল। তবে তাকে ঘিরে সামনে এসেছে নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে, রোববার আনন্দ সর্দারকে একটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হলেও পরে সেখান থেকে তিনি বেরিয়ে যান। এরপরই প্রশ্ন উঠেছে, অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ আগে কেন ব্যবস্থা নেয়নি। গ্রেপ্তার হওয়া আরেক আসামি প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে আদালতে হাজির করে 14 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নতুন মোড় দিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট। সেখানে বলা হয়েছে, হত্যা করে নয়, বরং জীবিত অবস্থাতেই শিশুটিকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়া হয়। এরই মধ্যে তৈরি হয়েছে আরেক রহস্য। যে পুকুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় সেখান থেকেই মিলেছে কৃষ্ণকান্ত হালদার নামে আরেক ব্যক্তির মরদেহ। 2 ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা এখনো নিশ্চিত নয়। ঘটনায় বিস্তারিত প্রতিবেদন চেয়েছে জাতীয় মহিলা কমিশন। একই সঙ্গে নজর রাখা হচ্ছে গণপিটুনিতে মৃত্যুর ঘটনাতেও। এদিকে কালীঘাটে মোমবাতি মিছিল নিয়ে প্রতিবাদে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর বাধা পেরিয়ে সমর্থকদের নিয়ে রাস্তায় নামেন তিনি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। গাজার প্রশাসনিক কমিটি অর্থাৎ সরকার থেকে পদত্যাগ করেছে হামাস। 2007 সাল থেকে গাজার সরকার পরিচালনা করে আসছে সশস্ত্র এই সংগঠন। এর মধ্য দিয়ে গাজায় প্রশাসন পরিচালনার জন্য টেকনোক্রেট কমিটির দায়িত্ব নেওয়ার পথ উন্মুক্ত হলো। হামাসের এই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। গাজায় বিলুপ্ত হলো হামাস সরকার। সরকারের দায়িত্বে থাকা পদ থেকে পদত্যাগ করেছে হামাস। সংগঠনটি বলছে 2025 সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজার প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা ও পুনর্গঠনের দায়িত্ব নেবে বোর্ড অব পিসের অধীনে জাতিসংঘ সমর্থিত একটি কারিগরি কমিটি। এই কমিটির পথ সুগম করতেই হামাসের পদত্যাগ। সরকারের জরুরি কমিটির প্রধান এবং সরকার পরিচালনা সংক্রান্ত ফলো আপ কমিটির ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ জাওয়াল আবদেল খালেক আল ফারা তাদের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারি জরুরি কমিটি বিলুপ্তির ঘোষণাও দিয়েছেন। তবে ইসরায়েলের দাবি, একটি আন্তর্জাতিক বাহিনীর হাতে অস্ত্র সমর্পণ করা হবে কিনা সেটি জানায়নি হামাস। হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এটি চুক্তি বাস্তবায়ন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লক্ষ্য অর্জনে অবদান রাখবে। আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই। আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও সমর্থন করছি।
এটিকে হামাসের পক্ষ থেকে একটি বড় ধরনের ছাড় হিসেবে দেখা হচ্ছে। এমন এক সময় হামাস এই ছাড় দিল যখন চুক্তি উপেক্ষা করে গেল ৮ মাসে ১২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজা পুনর্গঠন নিয়েও কোনো অগ্রগতি নেই। ৮ মাস হয়ে গেল, আমরা কিছুই অর্জন করতে পারিনি। এখনো গুলি চলছে, বাড়িঘর ধ্বংস করছে, মানুষ মারা যাচ্ছে। নেতানিয়াহু কাউকেই দেখছেন না, বিশ্বও দেখছে না যে এখানে আমরা নিরস্ত্র ও দরিদ্র মানুষ বাস করছি। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল গাজার দখল করা অংশ ছাড়বে, এরপরেই অস্ত্র সমর্পণ করবে হামাস। রোকসানা রিমি, স্টার নিউজ। গাজায় বিমান হামলা চালিয়ে ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ ঘটনায় ২০ জনেরও বেশি আহত হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে আল রশিদ সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় ২ জন নিহত হয়। খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি তাঁবুতে আরেক হামলায় মারা যায় আরও ২ ফিলিস্তিনি। তৃতীয় ঘটনায় গাজার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি ড্রোন হামলায় মারা যায় এক দম্পতি। গাজায় যুদ্ধবিরতি চললেও প্রায় প্রতিদিনই কোনো না কোনো হামলায় ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এ পর্যন্ত ১,০৭২ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই আঙ্কারায় বসছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। তুরস্কের ২ দিনের সম্মেলনে ওয়াশিংটনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে ইউরোপ। পাশাপাশি গুরুত্ব পাবে ইউক্রেন ও ইরান ইস্যু। জোটভুক্ত দেশগুলোর মধ্যে কোনো প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা না থাকলেও নানা কারণে এবারের সম্মেলনকে তাৎপর্যপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। আজ ও কাল তুরস্কের রাজধানী আঙ্কারায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ এবং ট্রান্স আটলান্টিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এক টেবিলে বসছেন জোটভুক্ত ৩২ দেশের নেতা। সবশেষ সম্মেলনের মূল আলোচ্য ছিল প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি। এবার ইউরোপীয় নেতারা ট্রাম্পকে দেখাতে চাইবেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন তারা। ওই প্রতিশ্রুতিতে ২০২৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে মোট জিডিপির ৫% ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সম্মেলনের খসড়া ঘোষণাপত্র অনুযায়ী ২০২৫ সালে ইউরোপ ও কানাডা প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে অতিরিক্ত $১৩৯ বিলিয়ন বিনিয়োগ করেছে। গেলবারের মতো এবারও গুরুত্ব পাবে ইউক্রেন ইস্যু। ইউরোপীয় দেশগুলো আগামী বছর ইউক্রেনকে অন্তত ৭০ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে পারে। ঘোষণা আসতে পারে ২০২৭ সালেও এই সহায়তা চালু রাখার। সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক করারও কথা রয়েছে। ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে একটি অর্থবহ বৈঠক হোক, তা চায় ইউক্রেন তথা পুরো ইউরোপই। তা যদি ইতিবাচকভাবে সম্পন্ন হয় তাহলে ইউরোপ সেটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখবে। বিশ্লেষকরা বলছেন সম্মেলনের সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম ডোনাল্ড ট্রাম্প, কারণ ন্যাটো নিয়ে তার অবস্থান শেষ মুহূর্তে কোন দিকে যাবে তা বলা মুশকিল। ট্রাম্পের অনিশ্চিত অবস্থান ন্যাটোর জন্য বড় চ্যালেঞ্জ। এটি জোট মহাসচিব মার্ক রুটের সাথে ট্রাম্পের সম্পর্কেরও একটি পরীক্ষা। খুব স্বাভাবিকভাবেই বৈঠকে উঠে আসবে ইরান ইস্যুও, বিশেষ করে হরমুজের মতো বৈশ্বিক বাণিজ্য পথের নিরাপত্তার মতো ইউরোপীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ হবে। যদিও ইউরোপীয় ইস্যুগুলোকে ছাপিয়ে মধ্যপ্রাচ্যই মূল আলোচ্য বিষয় হয়ে উঠুক তা নেতারা চান না। এদিকে এবারের সম্মেলনকে নিজেদের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা প্রদর্শনের সুযোগ হিসেবে দেখছে তুরস্ক। আঙ্কারা চাইবে প্রতিরক্ষা বাণিজ্যের উপর থাকা বিভিন্ন বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিও তুলতে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের F-35 কর্মসূচিতে পুনরায় অংশগ্রহণের বিষয়টি আলোচনা হতে পারে। ইফফাতিরা, স্টার নিউজ। ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩,৫৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৬,৭৪০ জন। গত ২৪ জুন ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে। ১২ দিন পরও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত বা মৃতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন। দেশটির উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপে নিখোঁজ স্বজনদের খুঁজছে পরিবারগুলো। অনেক মরদেহ শনাক্ত না হওয়ায় গণকবরের ব্যবস্থা করা হচ্ছে।
কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 500 ছাড়ালো। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত ইবোলা আক্রান্ত হয়ে দেশটিতে 506 জন মানুষ প্রাণ হারিয়েছেন। এখন এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 628 জন। আরও 3.5 শতাধিক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে, তবে এখনও নিশ্চিত নয়। আরও অন্তত 110 জন ইবোলা ভাইরাসের লক্ষণ নিয়ে মারা গিয়েছেন। তবে আশার খবর হলো এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন 2.5 শতাধিক রোগী। এখন পর্যন্ত দেশটির 3 প্রদেশে 36 স্বাস্থ্য এলাকায় ছড়িয়েছে ইবোলা ভাইরাস। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।